আজকের গল্প লেখিকা কাবেরী মিত্রর পরকীয়া। তিস্তার আজ সকাল থেকে মন খুশিতে ঢেউয়ের মতো উথাল পাথাল করে চলেছে। খুব ভোরবেলাতে আজ তার ঘুম ভেঙে গেছে, যদিও তিস্তার রোজই সকাল সকালই উঠে পড়ে। কারণ তিস্তার বড় অর্জুনের অফিস, তাদের 3 বছরের ফুটফুটে বাচ্চা আয়ুষের স্কুল সব আছে। তাই তিস্তা সকালে উঠেই 1 কাপ চা খেয়ে নিত্যদিনের কাজে নেমে পড়ে। এরপর অর্জুন ওঠে, তাকে চা দেওয়া, আয়ুষকে তুলে স্কুলের জন্য রেডি করা। আয়ুষের স্কুলের বাস এসে দাঁড়ায় ঠিক 8টায় বড় রাস্তার মোড়ে। ওই কাজটা অবশ্য অর্জুন করে দেয়, আয়ুষকে বাসে তুলে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসে। এসেই আর একবার চা খেয়ে সোজা বাথরুম স্নান করতে চলে যায়। অফিসের জন্যই রেডি হয়ে সামান্য কিছু ব্রেকফাস্ট করে লাঞ্চ নিয়ে চলে যায়। তাই তিস্তাকে রোজ তাড়াতাড়ি করে সকালে টিফিন, আয়ুষের স্কুলে টিফিন, অর্জুনের লাঞ্চের ব্যবস্থা সব একা হাতেই করতে হয়। রোজ এক কাজ করতে করতে তিস্তার এক একদিন মনে হয় বড় একঘেয়ে লাগছে, ইচ্ছে করে না সেদিন আর কিছু করতে। তখন অর্জুনকে বলে দেয়, তুমি আজ অফিস ক্যান্টিনে খেয়ে নেবে, আমি কিছু রান্না করিনি। অর্জুন অবশ্য এই নিয়ে কোনোদিন কিছুই বলে না। তবে অর্জুন কোনো কিছু নিয়ে কিছু বলে না, বড় বেশি রকমের ঠান্ডা সে। তিস্তার মনে হয় এর থেকে অর্জুন যদি একটু ঝগড়া করতো, মান অভিমান এই সব থাকতো, তবে জীবনটা এত ঝোলক পান সে হতো না। এই মোটে 6 বছর তাদের বিয়ে হয়েছে, এর মধ্যে মনে হয় জীবনের সব আনন্দ উচ্ছ্বাস মুছে গিয়ে বার্ধক্যের জীবন কাটাচ্ছি। আয়নার সামনে দাঁড়ালে মনে হয়, আচ্ছা সত্যি কি আমি বুড়ো হয়ে গেছি? তাই জন্য কি অর্জুনের আমার ওপর কোনো আকর্ষণ নেই, নাকি অর্জুন অন্য নারীতে আকৃষ্ট হয়েছে? কি জানি, কিছু ঠিক বুঝতে পারি না। অর্জুন সেই সকালে যায় আর আসে রাত 9টা কি 10টায়। এসে ফ্রেশ হয়ে ডিনার করে আবার কিছু সময় ল্যাপটপ নিয়ে কাজ করে শুয়ে পড়ে। তিস্তা যদি কোনোদিন শারীরিক চাহিদার জন্য কাছে যায়, সঙ্গে সঙ্গে পাশ ফিরে তিস্তাকে সরিয়ে দিয়ে বলে, ওহ তিস্তা, খুব ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। এই কথা শুনলে তিস্তার আর অর্জুনের কাছে যেতে ইচ্ছে করে না, নিজেকে খুব ছোট লাগে তখন। তিস্তাও পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এইভাবেই তাদের জীবনটা কেমন যেন নীরস গতানুগতিকভাবে চলে যাচ্ছে। কিন্তু কাল যখন মিলি ফোন করে বলল ইউনিভার্সিটির ওদের ব্যাচের বন্ধুদের রিউনিয়ন হবে, শুনে তিস্তার আনন্দে মন নেচে উঠেছিল। উফ, কতদিন পর আবার সব বন্ধুরা একসাথে। তবে শুধু যে বন্ধুদের সঙ্গে দেখা হবে সেটাই কি, নাকি নিলয় আসবে বলে? মিলি যখন কে কে আসবে বলছিল তখন এত উত্তেজনা হয়নি, কিন্তু যেই বলল নিলয় আসবে, তিস্তার হার্টবিট যেন জোরে চলতে শুরু করলো। নিলয় ছিল তাদের সব বন্ধুদের ক্রাশ, কিন্তু সেই নিলয় যখন তিস্তার প্রতি তার ভালো লাগার কথা বলে, তিস্তা যেন বিশ্বাসই করতে পারছিল না। এরপর তিস্তার নিলয় সবার আড়ালে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে। দুজন দুজনের অনেক কাছাকাছি চলে এসেছিল। 2 বছর কোথা দিয়ে যে কেটে গেল। এরপর নিলয় একদিন এসে বলল, তিস্তা, আমি আরো পড়তে বাইরে যাচ্ছি, তুমি যদি অপেক্ষা করতে চাও করতে পারো, আর যদি বিয়ে করে নিতে চাও অন্য কাউকে, আমার আপত্তি নেই। শুনে তিস্তা অবাক হয়ে গেছিল, চিৎকার করে বলে ওঠে, তুমি কি বলছো নিলয়? আমি অন্য কাউকে কেন বিয়ে করব? আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু নিলয় বিদেশ যাবার পর 2 মাস সম্পর্ক ঠিক ছিল, তারপর তিস্তার সাথে আর কোনো যোগাযোগ রাখা বন্ধ করে দিল। কোনো রকমে নিলয়ের সাথে তিস্তার যোগাযোগ করতে পারিনি। একটা সময়ের পর তিস্তা বুঝলো যে নিলয় ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। এদিকে তিস্তার বয়সও বেড়ে যাচ্ছে। তখন তিস্তার বাবার বন্ধুর ছেলে অর্জুনের সাথে তিস্তার বিয়ে হয়ে যায়। অর্জুন খুবই ভালো আর ভীষণ শান্ত ছেলে। নিলয়ের কথা তিস্তা অর্জুনকে সব বলেছে, কিন্তু অর্জুন কোনোদিনও তার জন্য তিস্তাকে একটাও খারাপ কথা বলা বা বাজে ব্যবহার করা ওই সব কিছুই করেনি। ধীরে ধীরে তিস্তা পুরনো কথা ভুলে সংসার নিয়ে মেতেছিল। আজ এতদিন পর নিলয় আসবে শুনে সবকিছু যেন নতুন করে মনে পড়ছে। সারাদিন কি এক আনন্দ উচ্ছ্বাস সারা মন জুড়ে খেলে চলেছে। সকাল থেকে তাই গুনগুন করে গান গেয়ে চলেছে, বারে বারে নিজেকে আয়নায় দেখেই চলেছে। মিলি বলেছে সামনের সানডে ওদের প্রোগ্রাম, তার মানে আর 5 দিন বাকি। তাহলে কালকেই একবার পার্লার যেতে হবে। আয়ুষকে বাপের বাড়ি মার কাছে রেখে পার্লার যাব। অনেকদিন হয়ে গেল কিছুই করা হয় না। কাল অনেক কিছুই করাতে হবে। চুলটাও ভাবছি একটু অন্য স্টাইলে কাটবো, একদম অন্য লুক দিয়ে, দেখি না কেমন লাগে। সেই মতো তিস্তা পরের দিন দুপুরে পার্লার চলে যায়। প্রায় 4-5 ঘন্টা পর পার্লার থেকে বেরিয়ে বাপের বাড়ি থেকে আয়ুষকে নিয়ে বাড়ি আসে। এরপর সানডে সকালে তাড়াতাড়ি সব কাজ সেরে নিজে তৈরি হয়ে নেয়। তিস্তা সেদিন একটা কালো আর গোল্ডেন কম্বিনেশনের সিল্কের শাড়ি পরে, সাথে আমেরিকান ডায়মন্ড বসানো বড় গোল্ডেন লকেটের লম্বা চেন।
ঠিক সেই রকমের একটা ব্রেসলেট বাম হাতে, ডান হাতে ঘড়ি, কানে আমেরিকান ডায়মন্ড বসানো দুটো টপ, হালকা মেকআপ, কপালে ছোট কালো টিপ, ঠোঁটে ডিপ লিপস্টিক, চুলটা ছোট করে কাটা, তাই ওটা খোলাই থাকলো। সেজে গুজে তিস্তা নিজেকে বারবার আয়নায় দেখছে। সত্যি তিস্তাকে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু তবুও তার মনে হচ্ছে, আচ্ছা নিলয়ের তাকে দেখে ভালো লাগবে তো? এই বছরে সে অনেক পাল্টে যায়নি তো? তাকে কি দেখে বুড়ি বুড়ি লাগছে? এই সব ভাবতে গিয়ে দেখে তার দেরি হয়ে যাচ্ছে। ওদিকে উবেরও চলে এসেছে। তিস্তা অর্জুনকে বলে সে যেন আয়ুষ যে বাপের বাড়ি রেখে আসে। বিকালে ফেরার সময় তিস্তা আয়ুষকে নিয়ে আসবে। আধ ঘন্টার মধ্যে তিস্তা তাদের নির্দিষ্ট জায়গায় চলে আসে। ওর আসার আগেই দেখে মিলি, সোলাঙ্কি, রচনা, দেবপ্রিয়া, বিভাস, অলোক, রুদ্র, অতনু সবাই চলে এসেছে। তিস্তাকে দেখে সবাই হৈ হৈ করে এগিয়ে আসলো। রচনা তো বলেই দিল, আরে তিস্তা, তুই তো আজও একই রকম সুন্দরী আছিস। বাকি সবাই কিন্তু রচনার কথায় সমর্থন করলো। সোলাঙ্কি একটু মোটা হয়েছে। দেবপ্রিয়ার সে নজর কাড়া লম্বা চুল আর নেই, ছেটে একদম ঘাড় পর্যন্ত করে দিয়েছে। রুদ্র সামনের চুল অনেকটা উঠে টাক পড়ে গেছে। বিভাস বেশ মোটাসোটা হয়েছে, একটা ভুঁড়িও তৈরি হয়ে গেছে। সবার চেহারায় বেশ একটু পরিবর্তন এসেছে। কিন্তু যার জন্য তিস্তার আজ এত নিজেকে সুন্দর করে সাজানো, সে নিলয় কোথায়? সে কি আসবে না? কাউকে লজ্জায় জিজ্ঞেসও করতে পারছে না, কারণ তার সাথে নিলয়ের সম্পর্কের কথা সবাই জানতো যে। তাই বারবার উন্মুখ হয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। অবশেষে প্রায় ঘন্টাখানেক পরে মিলি চিৎকার করে বলে ওঠে, ওই দেখ আমাদের হিরো আসছে, মিস্টার নিলয়। তিস্তা চমকে তাকায়, দেখে সেই আগের মতোই হ্যান্ডসাম, বরং আগের থেকে আরো সুন্দর হয়েছে। দেখে চোখ ফেরানো যাচ্ছে না। তিস্তা না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রুদ্রর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। নিলয় এসে সবার সাথে গল্প করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর তিস্তার দিকে তাকায়, হেসে বলে ওঠে, ও সুইটার্ট, তুমি তো দেখি একই রকমের সুন্দর আছো। যাই হোক, কেমন আছো? তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বোধহয় ফোন নং পাল্টে ফেলেছো। এনিওয়ে, আজ ফোন নংটা দিও, কিন্তু যাবার আগে। সবাই ইয়ার্কি মারতে শুরু করে, কেন রে, তুই কি আবার নতুন করে প্রেম করবি নাকি রে? এই কথা শুনে তিস্তার সারা শরীরে কেমন একটা রোমাঞ্চ খেলে যায়। এরপর অনেক আড্ডা, খাওয়া দাওয়া, নং দেওয়া নেওয়া, গান, নাচ সব কিছুর মধ্যে দিয়ে একটা সুন্দর সময় কাটিয়ে ওরা যে যার বাড়ি ফিরে যায়। সেদিন তিস্তা মনের মধ্যে একরাশ খুশি আর আনন্দ নিয়ে ফিরে আসে। এর ঠিক দুদিন পর নিলয় তিস্তাকে মেসেজ করে। রোজই টুকটাক কথা হয়। এইভাবে দিন সাতেক চলার পর দুজনে ফোনে গল্প শুরু করে। ঘন্টার পর ঘন্টা তাদের গল্প হয়। এরপর নিলয় তিস্তাকে একদিন দেখা করতে বলে। তিস্তা যাবে কিনা ভাবতে ভাবতে আয়ুষকে মার কাছে রেখে নিলয়ের সাথে দেখা করতে চলে যায়। একসাথে অনেকটা সময় কাটিয়ে আয়ুষকে নিয়ে প্রায় রাত 8টা নাগাদ বাড়ি আসে। তিস্তা এখন দারুণ আনন্দে আছে। সব সময় যেন মনে খুশির বন্যা বয়ে যাচ্ছে। সুন্দর করে নিজেকে সাজায়। আগে 2 মাস 3 মাস পর পার্লার যেত, সেখানে এখন প্রায় 15-20 দিন হলেই পার্লার ছোটে। নিত্য নতুন ড্রেস কেনে। সারাদিন নিলয়ের সাথে কথা বলতে পারলে যেন আর কিছু যায় না। সংসারের প্রতি আর আগের মতো মন নেই। ছেলেকেও ঠিক মতো কেয়ার করে না। ছেলে কি খাবে, ঠিক মতো হোম টাস্ক হলো কিনা কিছুই দেখে না। এরই মাঝে নিলয় তিস্তাকে নিয়ে তার ফ্ল্যাটে যায়। তিস্তার সেদিন একটু অস্বস্তি হয়, কিন্তু নিলয়ের স্বাভাবিক আচরণে তিস্তা সব ভুলে যায়। দুজনে একসাথে গল্প করতে করতে নিলয় হঠাৎ তিস্তাকে নিজের বুকে টেনে নেয়। তিস্তা প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও নিলয়ের ঠোঁট দুটো যখন তিস্তার ঠোঁট দুটোকে চেপে ধরে, তিস্তার কিছুই করতে পারে না। ধীরে ধীরে তিস্তা নিজেকে নিলয়ের কাছে ছেড়ে দেয়। নিলয় তিস্তার 2 স্তনের মাঝে মুখ রাখলে তিস্তার সারা শরীর কেঁপে ওঠে। তিস্তা দুহাত দিয়ে নিলয়কে চেপে ধরে দুটো শরীর নগ্নতার আদিম খেলায় মেতে ওঠে। তিস্তা আবেগে উচ্ছ্বাসে নিজেকে যেন আর সামলাতে পারছে না। আর তার ভালো লাগা আর শীতকালে সারা ঘরে ভরে যাচ্ছে। তিস্তার বারবার মনে হচ্ছে এতদিন অর্জুনের সাথে সম্ভোগ করলেও এই রকমের তৃপ্তি সে কোনোদিন পায়নি। সে পরম যত্নে নিলয়কে দুহাতে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিতে থাকে। এরপর ক্লান্ত হয়ে বেশ কিছুক্ষণ দুজনে চুপ করে শুয়ে থাকে। একটু পরে তিস্তা উঠে শাড়ি কাপড় পরে হাতে মুখে জল দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তিস্তা এখন খুশিতে সব সময় যেন হাওয়ায় ভাসছে। সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, আর সারা মন জুড়ে শুধু নিলয়। এইভাবে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক দিন দিন যেন বেড়েই চলেছে। প্রায় 3 মাস হয়ে গেল এইভাবে চলতে চলতে। এরপর একদিন অর্জুন অফিস গেলে তার ঠিক ঘন্টাখানেক পর একটা অচেনা নং থেকে তিস্তার কাছে ফোন আসে। বলে, আমি হাসপাতাল থেকে বলছি, এই নংয়ের পেশেন্টের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তাকে নিয়ে এসে এখানে ভর্তি করেছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন।
তিস্তার মাথায় বাজ ভেঙে পড়ে। এটা তো অর্জুনের নং, তার মানে অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছে। তিস্তা তাড়াতাড়ি তার বাবাকে ফোন করে সোজা চলে যায় হাসপাতাল। সেখানে গিয়ে শোনে অর্জুনের গাড়ি একটা উল্টো দিক থেকে আসা গাড়িকে পাশ কাটাতে গিয়ে সোজা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এখন তার সমস্ত রকমের টেস্ট হবে, তারপর বলা যাবে কতটা কি হয়েছে, সেই বুঝে ট্রিটমেন্ট শুরু হবে। তবে তার মাথায় ভালো মতোই চোট লেগেছে। সবকিছু টেস্টের পর জানা যায় যে অর্জুন মাথায় ভীষণ আঘাত পেয়েছে, আর তার পাটাতেও ভিতরের হাড় একদম গুঁড়ো হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করানো দরকার। তার জন্য প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে। তিস্তা মাথায় হাত দিয়ে বসে, এত টাকা সে এই মুহূর্তে কোথায় পাবে? তাদের জমানো টাকা থেকে ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে 1 বছর আগে তারা এই ফ্ল্যাটটা কিনলো। আর তো তাদের দুজনের কারোর অ্যাকাউন্টে সেই রকমের জমানো টাকা নেই। বাবার কাছেই বা কি করে হাত পাতবো? বাবা অবসর নেবার পর যা পেয়েছে তাই থেকে তাদের নিজেদের জীবন চলে। এছাড়া বয়স হয়েছে, কখন কি অসুখ করবে তখন তাদের নিজেদেরই টাকার দরকার পড়বে। তিস্তা কি করবে কিছু বুঝতে পারছে না। ব্যাংকের বই ঘেটে দেখে যা আছে তাতে মেরে কেটে 3 লক্ষ টাকা হবে। তাই ঠিক করে যা গয়না আছে সব বিক্রি করে দেবে, যেভাবেই হোক অর্জুনের চিকিৎসা চালাতে হবে। এই কথা মনে করে তিস্তা সব গয়না বিক্রি করার কথা তার বাবাকে বললে তিস্তার বাবা বলে, না মা, সব গয়না বিক্রি করিস না, আমি তো আছি, আমার কিছু সার্টিফিকেট না হয় ভেঙে দিই। কিন্তু এত করেও পুরো টাকাটা উঠছে না। কোনো উপায় না দেখে তিস্তা নিলয়ের কাছে যায়। নিলয়কে সব বলে, 4 লাখ টাকা ধার চায়। বলে, নিলয়, আমি যেভাবেই হোক অর্জুন ঠিক হয়ে গেলে আমি সব টাকা আস্তে আস্তে মিটিয়ে দেব। নিলয় শুনে বলে, আমি টাকা কোথায় পাবো? তোমার সাথে দুদিন মিশেছি বলে তুমি একেবারে আমার কাছে টাকা চাইতে চলে এলে? দেখো তিস্তা, আমার পক্ষে তোমাকে এখন কোনো রকমের টাকা দেওয়া সম্ভব না। আর তাছাড়া কদিন থেকেই বলবো ভাবছিলাম, ভালোই হলো তুমি এলে, না হলে আমাকেই তোমাকে ডেকে বলতে হতো যে আমার পক্ষে তোমার সাথে আর মেলামেশা করা সম্ভব না, কারণ আমি বিয়ে করছি। কতদিন আর এই রকমের একা থাকবো? তাই এবার থেকে তুমি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না। নিজের বরকে সুস্থ করে তোলো, তাকে নিয়ে ছেলেকে নিয়ে মন দিয়ে সংসার করো। তবে হ্যাঁ, বরের শারীরিক সুখ দেবার ক্ষমতা নেই বলে আবার অন্য কারোর সাথে বেড শেয়ার করতে লেগে যেও না, বলে মিটিমিটি হাসতে থাকে। তিস্তা সব শুনে কেমন ফ্যাল ফ্যাল করে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। কোনো কথাই যেন সে বলতে পারে না। খালি বলে, না নিলয়, আর কেউ হলে হয়তো এতটা বেইমান হতো না, তবে দোষটা আমারই। তুমি একবার আমাকে ঠকিয়েছিলে, এটা ভুলে আমি আবার তোমার মতো কাপুরুষের কাছে এসেছিলাম। নিজেকে উজাড় করে দিয়েছিলাম। আর আমার স্বামী বিয়ের আগের, তোমার সাথে আমার সম্পর্ক আছে জেনেও কোনোদিন খারাপ কথা পর্যন্ত বলেনি। সেই রকম দেবতার মতো স্বামীকে আমি ঠকিয়েছি। এইটুকু যন্ত্রণার ফল তো আমাকে ভুগতেই হবে। সরি নিলয়, আমি খুব ভুল করেছি। ভালোই হলো তুমি আমার চোখ খুলে দিলে। এরপর তিস্তা একরাশ কষ্ট আর ভাঙা মন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। একদম দিশেহারা হয়ে ভাবতে থাকে এবার সে কি করবে, কার কাছে হাত পাতবে। এই সব চিন্তা নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু সেখানে এসে দেখে গ্রাম থেকে তিস্তার শ্বশুর মশাই এসেছে। তিস্তার শ্বশুর খুবই বৃদ্ধ বলে এই অ্যাক্সিডেন্টের কথা বিশদভাবে খুলে বলেনি। ভেবেছিল একটু ভালো হলে ওনাকে এখানে আসতে বলবে, কিন্তু উনি ছেলের কথা শুনে আর থাকতে পারেননি। গ্রামের জমি বিক্রি করে ছেলে চিকিৎসার জন্য টাকা নিয়ে চলে এসেছে। তিস্তা এত খুশি হয় যে ঈশ্বরের বিপদে তার পাশে থেকে এইভাবে সাড়া দিল। দুই বাবার টাকায় তিস্তা স্বামীর চিকিৎসা শুরু করে। প্রায় 1 মাস পর তিস্তা অর্জুনকে নিয়ে বাড়ি ফিরে আসে। যদিও অর্জুন পুরোপুরি সুস্থ এখনো হয়নি, হাঁটাচলা করতে এখনো 2 মাস তো লাগবেই। একজন ফিজিওথেরাপিস্ট আসে, দুবেলা অর্জুনকে কিছু ব্যায়াম করিয়ে দিয়ে যায়। এছাড়া তিস্তার অক্লান্ত পরিশ্রম তো আছেই। তিস্তা এখন ঘরের বাইরের সব কাজ একাই করে। তার এখন একটাই চিন্তা, অর্জুনকে পুরোপুরি সুস্থ করে তোলা। প্রায় 3 মাস পর অর্জুন নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারে। এরপর ধীরে ধীরে হাঁটতে শুরু করে। ডক্টরের কথা অনুযায়ী অর্জুন আবার নিজের কাজের জগতে ফেরে। যেদিন অর্জুন কাজে যায় সেদিন তিস্তা স্নান করে মন্দির যায় পুজো দিতে, আর সেই সঙ্গে নিজের পাপের ক্ষমা চাইতে। অর্জুনও এখন তিস্তার খুব খেয়াল রাখে। তিস্তা এখন শ্বশুর মশাইকে আর গ্রামে ফিরে যেতে দেয়নি। ছেলে, স্বামী আর শ্বশুর মশাইকে নিয়ে সুন্দর সংসার নিয়ে সে এখন খুব খুশি আছে। আর ঠিক এই রকম একদিন নিলয় আবার তিস্তাকে ফোন করে। তিস্তা ফোনটা তুলবে কিনা ভাবতে ভাবতেই তুলেই নেয়। নিলয় বলে, কেমন আছো তিস্তা? তিস্তা বলে, ভালো। নিলয় বলে, আমার উপর খুব রাগ করে আছো তাই না? তিস্তা বলে, না, রাগ কেন করব, বরং তোমার আসল রূপটা দেখতে পেয়ে খুশি হয়েছি। তিস্তা, জানো আমি একদম ভালো নেই, আমার বিয়েটা সুখের হয়নি।
তিস্তা বলে, তাতে আমার কি করার আছে? নিলয় বলে, একদিন দেখা করো না তিস্তা, তোমাকে আমার অনেক সত্যি কথা বলার আছে। সেই সব শুনলে তুমি আর আমার ওপর রাগ করে থাকতে পারবে না। তিস্তা বলে, শোনো নিলয়, বেইমান আর কাপুরুষদের ওপর রাগ হয় না, হয় ঘৃণা। তোমাকে আমি দুবার বিশ্বাস করেছিলাম, তুমি আমাকে দুবার ঠকিয়েছো। ন্যাড়া বারবার বেলতলায় যায় না, তোমাকে আমি এখন মনে প্রাণে ঘৃণা করি। আর তোমার জন্য নিজেকেও আমার মাঝে মাঝে ঘেন্না হয়, কি করে আমি আমার এত ভালো স্বামী থাকতে তোমার মতো একটা বাজে ছেলেকে ভালোবেসেছিলাম। যাই হোক, তুমি আর কোনো দিন আমাকে ফোন করবে না, আমার সুখের সংসারে থাবা বসানোর চেষ্টা করো না, নিজের জীবন নিয়ে থাকো। বাই। এই বলে তিস্তা নিলয়ের নংটা ব্লক করে দিয়ে কিচেনের দিকে পা বাড়ায়। আজ ডিনারে অর্জুনের একটা পছন্দের ডিশ বানাতে হবে। আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।